আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমএস ওয়ার্ডের ৭ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ শিখব। যেমন আমরা ৩ টা মেনু নিয়ে কাজ করব। ফাইল মেনু, ডিজাইন মেনু এবং ড্র মেনু। তাহলে চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা ড্র নিয়ে একটু আলোচনা করি। এই যে আপনার ড্র মেনুতে আসলে এখানে দেখতে পাবেন বিভিন্ন পেন্সিল আপনারা এখানে দেখতে পাবেন। তো এই জায়গা থেকে আমি ১ম পেন্সিলটা নিলাম। নেওয়ার পর এখানে একটা সিগনেচার করে আপনাদের দেখাচ্ছি। যদিও আমার সিগনেচারটা এত ভালো না, তারপরে জাস্ট আমি আপনাদের ডেমো দেখাচ্ছি আরকি একটু করে। করার পর এবার আমি এই সিগনেচারটাকে একটু ছোট করে নিলাম। শিফট চেপে ধরে ছোট করবেন। শিফট চেপে ধরে তাহলে কি হবে? সিগনেচারটা প্রপারলি মনে করলাম বড় ছোট করতে পারবেন চারপাশ থেকে। ওকে আমি করলাম। এখন আমি এন্টার দিয়ে একটু নিচে নামবো। নিচে নেমে এই যে এই জায়গায় আমি এখানে দিয়ে দিলাম অথরাইজড সিগনেচার। তাহলে এখানে আমরা কি সুবিধা পেলাম? আমরা খুব সহজে ডিজিটাল পদ্ধতিতে একটা সিগনেচার তৈরি করে ফেললাম। আমাদের নরমালি যে কাগজে লিখে তারপর স্ক্যান করে কম্পিউটারে নেওয়ার প্রয়োজন হয়, সেটা আর এখন প্রয়োজন হয় নাই। আমি সরাসরি এখানে সিগনেচারটা করে ফেললাম এবং এটার সুবিধা হলো আপনি এটাকে মুভ করতে পারবেন। এই যে দেখুন কি সুন্দরভাবে এটাকে মুভ করা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এভাবে আপনারা খুব সহজে যেকোনো সিগনেচার আপনারা তৈরি করে নিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আরো যে পেন্সিলগুলো আছে এগুলোরও অনেক ব্যবহার আছে। যেমন আমি এখান থেকে রেডটা নিলাম, এই যে লাল পেন্সিলটা, এটা দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন? মনে করেন আমার মতো যারা ডিজিটাল পদ্ধতিতে অথবা অনলাইন ক্লাস নিয়ে থাকেন তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল। যেমন এটা আমি চাইলে এটা দিয়ে কোনো কিছু মার্ক করে বোঝাতে পারতেছি। এই যে আমি চাইলে এই যে এটাকে এভাবে মার্ক করে বোঝাতে পারতেছি। এই যে এটা মানে এই লাইনটা, এটার পরে হবে এই লাইনটা। তো আমি এটা খুব সহজে আপনাদের মার্ক করে বুঝাতে পারলাম। বুঝাতে পারছি? তো এই যে এই মার্ক করার কাজে আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন। আবার এখানে হাইলাইট আছে, হাইলাইটার দিয়ে আপনি হাইলাইট করে দেখাতে পারবেন। এই যে অর্থাৎ ক্লাস নেওয়ার কাজে এটা খুবই কিন্তু কার্যকর। আচ্ছা, তো এখানে আরো কিছু আছে দেখুন, এই যে এখানে এই যে এটা একটা আছে, এটা দিয়েও আপনারা করতে পারেন। আচ্ছা, তো এই যে এখানে যেগুলো আছে এগুলো দিয়ে আপনি যদি শুরু করেন, শুরুটা চিকন হয় কিন্তু আবার যখন শেষ করে দেন দেখুন এটা চিকন হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। তাছাড়া এখানে আরো কিছু অপশন আছে, যেমন এখানে ফরম্যাট থেকে আপনি চাইলে আমরা নরমালি বাংলা খাতা ব্যবহার করি না, বাংলা খাতা সেটার মতো রুলার করে নিতে পারি। যদিও রুলারগুলো প্রিন্টে আসবে না, জাস্ট আপনি এখানে আপনার সুবিধার্থে আপনি এগুলো করে নিতে পারেন, এই আরকি বিষয়। তো এখানে আপনার বাংলা খাতার মতো রুলার করে নিতে পারেন, আর প্রয়োজন না হলে নান করে দিবেন। তারপর মনে করলেন এখানে এই যে দেখুন ইঙ্ক টু শেপ এটা একটা অপশন আছে। তো এটা দিয়ে আমি আপনাদের একটা শেপ ড্র করে দেখাই। এই যে দেখুন এটা এখন ত্রিভুজ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে বৃত্ত। আচ্ছা, তারপর এটা আমি যদি এভাবে করি, কিছু হয় কিনা দেখি। আচ্ছা, অ্যারো হয়ে গেছে এভাবে, এই যে তাহলে কি হয়ে যাবে? অ্যারো হয়ে যাবে। এই যে অ্যারো হয়ে গেছে। অর্থাৎ অর্থাৎ আপনারা চাইলে এই যে এটা এই যে ইঙ্ক টু শেপটা ব্যবহার করে এই যে এরকম রুলার আপনারা অ্যারো তারপর হলো ত্রিভুজ এগুলো তৈরি করে নিতে পারেন। এই যে তো এভাবে খুব সহজে আপনারা যেকোনো শেপ ড্র করে ফেলতে পারেন এই যে এখানে ইঙ্ক টু শেপের সাহায্যে। আর এই ড্রটা কাদের বেশি কাজে লাগবে? যারা আমার মতো বিভিন্ন কোর্স পরিচালনা করেন বা বিভিন্ন অনলাইন ক্লাস পরিচালনা করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই হেল্পফুল। আচ্ছা, আমরা তারপরের অপশনে চলে যাচ্ছি। এই যে দেখুন এখানে ডিজাইন যে মেনুটা আছে এই মেনুতে চলে যাচ্ছি। এখন ধরেন এই যে এটা আমাদের ডকুমেন্ট। এটা আমাদের ডকুমেন্ট। এই ডকুমেন্টের মাঝখানে আমি চাচ্ছি একটা ওয়াটারমার্ক দিতে। এই ডকুমেন্টের মাঝখানে আমি চাচ্ছি একটা ওয়াটারমার্ক দিতে। আমার কোম্পানির লোগো বা যাই আছে তা দিয়ে আমি একটা ওয়াটারমার্ক দিব। তো এইজন্য আপনারা চলে যাবেন ওয়াটারমার্কে। ওয়াটারমার্কে যাওয়ার পর এখান থেকে এই যে কাস্টম ওয়াটারমার্কে যাবেন। এখান থেকে পিকচার ওয়াটারমার্কে যাবেন। তারপর সিলেক্ট পিকচারে যাবেন। আপনার পিকচারটা সিলেক্ট করবেন। পিকচারটা কোথায় আছে সেই লোকেশন থেকে পিকচারটা সিলেক্ট করে দেবেন বা চুজ করে নেবেন পিকচারটা। ফর এক্সাম্পল এই যে এখানে লোগো আছে, আরও কি আছে, এই যে লাইফলাইনেটের এই লোগোটা আছে, এটা দিয়ে আপনারা চাইলে করতে পারেন। যেমন আমি এটা নিলাম, নিয়ে ইনসার্ট দিলাম, ওকে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে একটা ওয়াটারমার্ক ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই ওয়াটারমার্কটাকে চাইলে আপনারা একটু ছোট করে নিতে পারেন। ফর এক্সাম্পল এখানে অটো আছে, তো আমি এখানে 100 করে দিলাম। 100 করে দেওয়ার ফলে কি হয়েছে? এটা ছোট হয়ে গেছে না? আপনাদের কম্পিউটার 100 করলেও বড় হইতে পারে, ছোট হইতে পারে। এটা ডিপেন্ড করে ইমেজের রেজোলিউশনের উপরে। তো এখান থেকে আপনারা একটু বাড়ায় নিলেন। সাপোজ আমি বাড়ায় নিলাম, এটাকে 150 করে দিলাম। ওকে। এখন দেখুন এই যে মাঝখানে এই যে ডকুমেন্টের মাঝখানে একটা ওয়াটারমার্ক চলে আসছে। তো আমি যদি এখানে আরেকটা ডকুমেন্ট নিই বা আরেকটা পেজ নিই, দেখুন এই পেজেও ওয়াটারমার্কটা একইভাবে চলে আসছে, তাই না? আচ্ছা, তো এইভাবে আপনারা খুব সহজে ডকুমেন্টের মধ্যে লোগো দিয়ে ওয়াটারমার্ক দিতে পারবেন আশা করি। আচ্ছা, ওয়াটারমার্কে আমি আবার যাচ্ছি, কাস্টম ওয়াটারমার্কে যাচ্ছি। এবার আমরা টেক্সট ওয়াটারমার্ক দিয়ে একটু অ্যাপ্লাই করে দেখি। টেক্সট ওয়াটারমার্ক অনেক সময় বিভিন্ন কোচিং বা বিভিন্ন স্কুল কলেজের শিট থাকে, যে মনে করলেন সাজেশন শিট বা বিভিন্ন শিট থাকে। ওই শিটের মধ্যে আপনারা হয়তো দেখবেন কোচিংয়ের নাম লেখা থাকে। যেমন আমি দিলাম, বা বিভিন্ন কোচিংয়ের যে টিচার আছে তাদের নাম লেখা থাকে। ফর এক্সাম্পল আমরা এখানে দিলাম মধু স্যার। আমাদের এখানে একটা ভাইরাল নাম মধু স্যার, হ্যাঁ? ফিজিক্স, কেমিস্ট্রি পড়ায় বা এই টাইপের একটা মধু স্যার। তো মধু স্যার যেটা আছে এটা দিলাম। এখান থেকে আমরা স্টাইলটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে
এই স্টাইলটা দিলাম। দেওয়ার পরে এই যে এখান থেকে আমি 40 দিয়ে দিলাম, এটা সাইজ 40। এখান থেকে কালার দিলাম আমি ধরেন রেড কালার, তারপর এখান থেকে ওকে দিলাম। তো দেখেন মধু স্যার কিন্তু ওয়াটারমার্ক হিসেবে মাঝখানে চলে আসছে। আমি আবার যাচ্ছি, এবার কালারটা ধরেন আমি চেঞ্জ করে দেবো, এসে এই কালারটা ওয়াটারমার্ক দিব না, আমি এই কালার দিব। দেওয়ার পরে এবার এখানে হরিজেন্টালে যাচ্ছি, ওকে দিচ্ছি। দেখুন এই যে এটা এখন ওয়াটারমার্ক হয়েছে, কালার চেঞ্জ হয়েছে, কিন্তু সোজা হয়ে গেছে। আবার যদি বাঁকা করতে চাই, এই যে এই জায়গায় গিয়ে এই যে ডায়াগোনাল করে দিলে হয়ে যাবে, দ্যাটস ইট। বুঝতে পারছি? তাহলে আমরা ওয়াটারমার্ক দিতে পারবো, পিকচার দিয়েও দিতে পারবো, টেক্সট দিয়েও আশা করি দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আপনি চাইলে টেক্সটের স্টাইলটা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার যেমন স্টাইল প্রয়োজন হয়। হ্যাঁ, যেমন প্রয়োজন হয় তেমন আপনারা করতে পারেন। দেখুন এখন স্টাইল আরেকটা হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনি স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। এটা হলো পেজ কালার, যেটা আমাদের একেবারে কাজে আসবে না। এটা এখানে আসছে বাট প্রিন্টে কিন্তু আসবে না এটা, তো এটা দিয়ে লাভ নাই। আর এটা হলো পেজ বর্ডার। এই পেজ বর্ডারটা বিভিন্ন ধরনের আপনার দেখা যায় ওই টেস্টিমোনিয়াল, ছাড়পত্র বা বিভিন্ন প্রশংসাপত্রের মধ্যে দেখা যায় এই বর্ডারগুলো দেওয়া হয়। এই যে এরকম বর্ডার আরকি। এই যে পেজের মধ্যে এরকম বর্ডার থাকে। তো আপনারা যদি কখনো প্রয়োজন হয় এখান থেকে দিতে পারেন, অথবা এই যে এখানে আর্ট দেখতে পাচ্ছেন আর্ট, এই আর্টে যাবেন, আর্টে গিয়ে এখানে এই যে এভাবে বর্ডার দিতে পারেন। আচ্ছা, এটা আপেল দিয়ে বর্ডার হয়ে গেছে। তো এটা কার লাগবে? এটা তো আমাদের লাগবে না। এটা কাদের লাগতে পারে? ওই যারা আপেল বিক্রেতা আছে, আপেল একদম ৩০০। আপেল একদম ৩০০। তো যারা এই ধরনের আপেল বিক্রি করে তাদের এটা লাগতে পারে যে আপেল একদম ৩০০, এই ধরনের একটা রেট তারা ফিক্স করে দিবে। তো এই ক্ষেত্রে তারা এই যে আপেল দিয়ে বর্ডার দিতে পারে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা এই যে এই আর্ট থেকে এখানে বর্ডার এগুলো দিতে পারি, তবে আমাদের এগুলো লাগবে না। এগুলো একটু জাস্ট আমি দুষ্টুমি করলাম। আমরা একটু নিচে চলে আসবো, এই যে একটু কষ্ট করে নিচে চলে আসবো। আসার পরে এখানে দেখবেন আরো সুন্দর সুন্দর বর্ডার আছে কিছু। ওই সুন্দর বর্ডারগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেমন এইটা অ্যাপ্লাই করতে পারেন। এই যে এটা কিন্তু সুন্দর। হ্যাঁ, তো এই টাইপের স্মার্ট বর্ডারগুলো নিতে পারেন, কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে জাস্ট এই যে ব্লুটা সিলেক্ট করে নিলাম, এই যে ব্লু। যাক, আর আপনার যদি এটা যদি আরো সাইজ ছোট করতে হয় করবেন, বড় করতে হলে বড় করবেন এখান থেকে। আর যদি বর্ডারটা রিমুভ করে দিতে হয়, এই যে বর্ডারটা তো এখন আছে তাই না, রিমুভ করে দিতে হলে এখানে যাবেন, নান করে দিবেন। এই যে এই জায়গা থেকে নান করে দিয়ে ওকে দিবেন, দেখবেন বর্ডারটা চলে যাবে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ডকুমেন্টের মধ্যে বর্ডার দিয়ে দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমাদের ড্র এবং ডিজাইনের আশা করি কাজগুলো বুঝতে পারছি। আর এই যে এখানে প্যারাগ্রাফ স্পেসিং, এগুলো তো আপনারা আশা করি করছেন, যেহেতু আমরা প্রথম দিকের ক্লাসগুলো করে আসছি, আমরা আশা করি এটা জানি। ২ নাম্বার ক্লাসে এগুলো আমি করাইছি, প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিং, এগুলা আমি করাইছিলাম। তো আপনাদের আশা করি মনে আছে। মনে না থাকলে একটু আবার ২ নাম্বার ক্লাসটা একটু দেখে নেবেন আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এতটুকু জেনে নিলাম। এখন চলুন আমরা ফাইল মেনুতে চলে যাই, যেটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে এখানে আপনারা ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টটাকে যদি আমরা সেভ করতে চাই, আমরা নরমালি এই যে এখান থেকে সেভ করে ফেলি, তাই না? আচ্ছা, কিন্তু এখন সাপোজ আমি চাচ্ছি এই ডকুমেন্টটা যেভাবে আছে এভাবে থাকুক। আমি এটা একটা ইনভয়েস না, আমি এই সেম আরেকটা ইনভয়েস তৈরি করব। ইনভয়েস নাম্বারটা জাস্ট চেঞ্জ হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে মনে করলেন এখানে ডাটাগুলো রেখে আমি যদি সেম ইনভয়েসটাকে আরেকটা কপি করতে চাই, কিভাবে করব? ফাইলে যাব, সেভ এসে গিয়ে এখানে ব্রাউজে গিয়ে আমি জাস্ট নাম যেটা আছে ইনভয়েস টেমপ্লেট, আমি ইনভয়েস টেমপ্লেট 2 দিলাম, বা এটার নামটা আমি জাস্ট 2 দিলাম। ইনভয়েস নাম্বারটা দিয়ে আমি সেভ করে ফেললাম। কি দিয়ে? ইনভয়েস নাম্বার দিয়ে। ইনভয়েস নাম্বার দিয়ে সেভ করলে আপনার সুবিধা কি হবে? আপনার ফাইলটা পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে। জাস্ট ইনভয়েস নাম্বারটি দিয়ে খুঁজে পাবেন। আচ্ছা, তো এখন এবার আমি চাইলে এখানে ইনভয়েস ডেট বা ইনভয়েস নাম্বার এগুলো আমি চেঞ্জ করে দিতে পারি। এই যে ডেট দিলাম, ধরেন আজকে কত? 25 তারিখ। ওকে, দিয়ে দিলাম। দ্যাটস ইট। তো এই যে এভাবে আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এখন সেভ করলে দেখবেন এটা কি নামে সেভ হইছে? ইনভয়েস টেমপ্লেট 2, অর্থাৎ এই ফাইলটা কপি হয়ে গেছে। তার মানে আগের ফাইলটা আগের জায়গায় আছে, তবে এটা নতুন করে কপি হইছে। এখন আমি এটাতে চাইলে এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছি? ঠিক আছে। তো এখন আমরা তাহলে এখান থেকে সেভ এর কাজটা বুঝছি, সেভের কাজটাও বুঝছি। আচ্ছা, এই ফাইলটাকে যদি এখন আমরা ক্লোজ করে দিই, এই যে এখান থেকে ক্লোজ করে দিতে পারি, এই যে ক্লোজ। এটা ক্লোজ করে দিতে পারো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল যদি ডাব্লিউ প্রেস করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ যদি প্রেস করেন তাহলে কি হবে? ফাইলটা ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছি? তো আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি। এই যে কিবোর্ড থেকে আমি এখন কন্ট্রোল ডাব্লিউ দিচ্ছি, ফাইলটা দেখছেন ক্লোজ হয়ে গেছে, তাই না? আমি আবার ফাইলটা যদি ফেরত পেতে চাই বা ফাইলটা যদি আবার আনতে চাই, ফাইলে যাবেন, ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পর এখানে দেখবেন রিসেন্টলি যে ফাইলগুলা কাজ করেছেন সেগুলা। তো এখান থেকে আমি এই ফাইলটা কাজ করেছি না, এটা আমি ওপেন করে ফেলবো। বুঝতে পারছি? কম্পিউটার থেকে যদি ওপেন করতে হয়, ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে এই যে ব্রাউজে যাবেন, ব্রাউজ থেকে এবারে আপনার যে ফাইলটা ওপেন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ওপেন করে ফেলবেন। ফর এক্সাম্পল এটা। এই যে এটা ওপেন হয়ে গেছে। বুঝতে পারছি? তো এইভাবে আপনারা যেকোনো ফাইল ওপেন থেকে ওপেন করতে পারেন, এবং সেভ থেকে সেভ এস করে নিতে পারেন, এখান থেকে ক্লোজ করে নিতে পারেন। আচ্ছা, আর এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার, এটাতে আমাদের আপাতত কাজ করার প্রয়োজন নাই।
কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করে থাকি, এজন্য আমরা এটা মাইক্রোসফট স্টোরে আপলোড করার প্রয়োজন নেই আপাতত। আচ্ছা, তো এখানে আবার নিউ দেখতে পাচ্ছেন, নিউ মানে হলো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আপনি এখানে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটা নতুন ডকুমেন্ট আসবে, আর এই নিউতেও ক্লিক করলে একটা নতুন ডকুমেন্ট আসবে, তাহলে দরকার কি? আচ্ছা, তো এখান থেকে আমাদের এতটুকু জানা হয়ে গেল। এখানে আরেকটা অপশন আছে, এই যে এটা ইনফোর কাজটা একটু আমরা জেনে নিই। ইনফো দিয়ে আমরা কি কাজ করতে পারি? তো ইনফো যেটা আছে, এই ইনফো অপশনে যদি আমরা যাই, এখানে খুবই গুরুত্বপূর্ণ 2টা কাজ আমরা করতে পারবো। ফার্স্ট আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো, কখনো যদি আমাদের কোনো ফাইল সেভ করা ছাড়া হঠাৎ করে কম্পিউটারে বিদ্যুৎ চলে যায় বা ফাইলটা কোনো কারণে ক্লোজ হয়ে যায়, তখন যদি আমরা ফাইলটা খুঁজে পেতে চাই বা কম্পিউটার যদি বন্ধ হয়ে যায়, আমরা যদি ফাইলটা খুঁজে পেতে চাই, আমরা সহজে জাস্ট এই যে ফাইল মেনুতে যাব, ইনফোতে যাব, এই যে ম্যানেজ ডকুমেন্টে যাব, এখান থেকে এই যে রিকভার আনসেভড ডকুমেন্ট এখানে যাব। যাওয়ার পর আপনার যে সম্প্রতি যে সকল ফাইল আনএক্সপেক্টেডভাবে ক্লোজ হয়ে গেছে সেগুলো আপনারা এখানে খুঁজে পাবেন, বা যেগুলো হঠাৎ করে ক্লোজ হয়ে গেছে সেই ফাইলগুলো আপনারা এখানে খুঁজে পাবেন। আপনি জাস্ট সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন, দেখবেন ফাইলটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারছি? তো এভাবে খুব সহজে আপনারা যে সকল ফাইল সেভ করা ছাড়া হারিয়ে যায় সেগুলো আপনারা খুঁজে পাবেন। কিভাবে? ফাইলে যাবেন, ইনফোতে যাবেন, ম্যানেজ ডকুমেন্টে যাবেন, এখান থেকে এই যে রিকভার আনসেভড ডকুমেন্ট এখানে যাবেন, আপনারা যে সকল ডকুমেন্ট সেভ হয়নি সেগুলো খুঁজে পাবেন। আচ্ছা, এখানে আরও একটা কাজ আছে, সেটা হলো আপনার ডকুমেন্ট বা ফাইলের মধ্যে পাসওয়ার্ড দেওয়া। অর্থাৎ আপনার যদি একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টে যদি আপনি একটা পাসওয়ার্ড সেট করতে চান, আপনি চাইলে এই জায়গা থেকে কাজটা করতে পারেন। এই যে এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্টে যাবেন, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাবেন। যাওয়ার পর এবার এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি পাসওয়ার্ড দিচ্ছি, একটা যে কোনো কঠিন একটা পাসওয়ার্ড দিবেন। যেহেতু আপনারা কম্পিউটার বেসিক ক্লাসগুলো করছেন, অবশ্যই জানেন যে কঠিন পাসওয়ার্ড কেমন হয়। সেখানে নাম্বার, সিম্বল এবং লেটার এগুলো সবগুলো মিক্স থাকে, বড় হাতে ছোট হাতে থাকে, মানে মিক্স করে যে পাসওয়ার্ডটা তৈরি করা হয় সেটাকে বলা হয় স্ট্রং পাসওয়ার্ড। আর বেসিক পাসওয়ার্ড কি? এই যে এরকম 1 2 3 4 5 এরকম পাসওয়ার্ড দিলে তো যে কেউ খুলে ফেলবে, তাই না? এই যে 1 2 3 4 5 দিলাম, যে কেউ খুলে ফেলবে না? এখন আমি যদি এটা কি করলাম, এটা সেভ করে ক্লোজ করে ফেললাম। ভবিষ্যতে যদি কেউ এই ডকুমেন্টটা ওপেন করে, তার কাছে পাসওয়ার্ড চাইবে। তো নরমালি যদি কারো থেকে কোনো ডকুমেন্টে পাসওয়ার্ড চায়, সে কি করে? জাস্ট 1 2 3 দিয়ে ট্রাই করে, অথবা 1 2 3 4 5 দিয়ে ট্রাই করে, হ্যাঁ? অথবা যেই ব্যক্তির ডকুমেন্ট তৈরি করছে সেই ব্যক্তির নামটা এখানে দিয়ে দিলে অনেক সময় খুলে যায়। আসলে পাসওয়ার্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ যারা আছে তারা কি করি? এই যে কমন পাসওয়ার্ডগুলো দিয়ে থাকি। যার কারণে আমাদের ফাইলটা আপনার প্রাইভেসিটা এত বেশি শক্ত হয় না, বা সিকিউরিটিটা এত বেশি শক্ত হয় না, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, যেহেতু আমরা এখন পাসওয়ার্ডটা খুলে ফেলছি, খোলার পরে এখন যদি আমি পাসওয়ার্ডটা রিমুভ করে দিতে চাই, তাহলে কি করব? ইনফোতে যাবেন, প্রোটেক্ট ডকুমেন্টে যাবেন, এখান থেকে এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাবেন, এবার এটা মুছে দিবেন। মুছে দিবেন, ওকে দিবেন, সেভ দিবেন, দ্যাটস ইট। তো এইভাবে আপনারা চাইলে আবার পাসওয়ার্ড রিমুভও করে দিতে পারবেন। পাসওয়ার্ড দিতেও পারবেন, পাসওয়ার্ড রিমুভও করতে পারবেন। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আমরা আরও কয়েকটা কাজ করে নিই। এই যে দেখুন এখানে একটা অপশন আছে, এক্সপোর্টের অপশন, এই যে এক্সপোর্ট। তো এক্সপোর্ট থেকে আপনারা কি করবেন? এক্সপোর্ট থেকে নরমালি আপনারা যে কোনো ফাইলকে, এই যে এটা একটা কি ফাইল? ওয়ার্ড ফাইল না এটা একটা? ওয়ার্ড ফাইলকে আপনারা চাইলে পিডিএফ করতে পারবেন। এই যে আমি এখানে যাচ্ছি, এই যে এক্সপোর্টে যাচ্ছি, এখান থেকে এই যে ক্রিয়েট পিডিএফে ক্লিক করতেছি, ডাবল ক্লিক। আচ্ছা, এবার আমার কিছু করার দরকার নাই, ফাইলের নাম যা আছে তা থাকুক, শুধুমাত্র এটা পিডিএফ হয়ে যাবে। এই যে পিডিএফ সিলেক্ট করা আছে, এখান থেকে আমি জাস্ট পাবলিশে ক্লিক করে দিচ্ছি, দ্যাটস ইট। আমাদের ফাইলটা কি হয়ে গেছে? পিডিএফ হয়ে গেছে। এখন আমরা এটা যাকে পাঠাতে চাচ্ছি তাকে পাঠাতে পারি খুব সহজে, কারণ পিডিএফ ফাইল যে কোনো কম্পিউটারে খুব সহজে ওপেন করা যায়। আমার কথাটা বুঝতে পেরেছেন? মানে আপনি ওয়ার্ড ফাইলটা তৈরি করেছেন, এই যে ওয়ার্ড ফাইল, এই ফাইলটা যদি সরাসরি তাকে যদি মেইলে বা যে কোনোভাবে পাঠিয়ে দেন, তাহলে কি হবে? সে কিন্তু ফাইলটা ওপেন করতে পারবে না, কারণ তার কম্পিউটারে এমএস ওয়ার্ড বা এক্সেল সফটওয়্যার নেই। তো এই ক্ষেত্রে তাকে যদি আপনি পিডিএফ করে পাঠান, পিডিএফ করে যদি ফাইল পাঠানো হয়, খুব সহজে যে কোনো ইন্টারনেট ব্রাউজার, যে কোনো মানে সিস্টেম পিডিএফ রিডার যেগুলো আছে সেগুলো দিয়ে ওপেন করা যায়। সো দ্যাট আপনারা যখনই কাউকে কোনো ফাইল পাঠাবেন, একটু মনে রাখবেন পিডিএফ করে পাঠানোর চেষ্টা করবেন, যাতে তারা খুব সহজে ওপেন করতে পারে। আর কেউ যদি আপনাদের মেনশন করে দেয় যে ফাইলটা দেন, ফাইল মানে অরিজিনাল ফাইলটা বা সফট ফাইলটা যেটা আছে, সেটা অরিজিনাল ফাইলটা যদি দিতে বলে, সেটা আপনারা দিয়ে দিবেন। সেটা হোক ইলাস্ট্রেটর ফাইল, ওয়ার্ড ফাইল, ফটোশপ ফাইল বা এক্সেল ফাইল, যাই হোক আপনারা সেটাই দিয়ে দিবেন। বুঝতে পারছি? তাহলে আমরা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করে সেটা শিখে নিলাম। ফাইলে যাবেন, এক্সপোর্টে গিয়ে জাস্ট কাজটা করে ফেলবেন, এই যে এক্সপোর্ট। বুঝাতে পারছি? আচ্ছা, এখানে এই যে অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, এখান থেকে আরেকটা আপনারা কাজ করতে পারেন। আপনাদের এই যে ওয়ার্ডের যে ইন্টারফেসটা আছে, এটা কি লাইট মোড না? আপনারা চাইলে এটাকে ডার্ক মোড করে নিতে পারেন। এই যে এভাবে ডার্ক মোড করে নিতে পারেন, এভাবে হোয়াইট করে নিতে পারেন, এই যে
গ্রে মোড করে নিতে পারেন। মানে যেটা ভালো লাগে এটা করতে পারেন আরকি আপনারা। আচ্ছা, আমার লাইট মোডটাই ভালো লাগে কারণ আমি যখন থেকে এমএস ওয়ার্ড ব্যবহার করি তখন থেকে লাইট মোডে দেখে আসতেছি। সো দ্যাট এটা আমার কাছে একটু কমফোর্টেবল লাগে আরকি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে এখান থেকে এতটুকু জেনে নিলাম। তারপর এই যে এই জায়গায় একটা অপশন আছে, এই অপশনে যাবেন। আচ্ছা, তো এই অপশনে আসার পর এখানে কয়েকটা কাজ করা যায়। যেমন আপনার এই যে ডকুমেন্টটা আছে না ডকুমেন্ট, ফর এক্সাম্পল আমি এই ডকুমেন্টটা ক্লোজ করে আরেকটা ডকুমেন্টে যাচ্ছি। এই যে এই যে ডকুমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন খালি ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে দেখবেন বিভিন্ন কম্পিউটারে দেখতে পাবেন এখানে বাউন্ডারি থাকে। কিন্তু আমাদের কম্পিউটারে কিন্তু বাউন্ডারি নাই। খেয়াল করছেন? এই যে এখানে কোনো বাউন্ডারি নেই বা একটা টেক্সটের বাউন্ডারি থাকে, এটা নেই। আপনাদের যদি কখনো টেক্সটের বাউন্ডারি আনার প্রয়োজন হয় আপনারা যাবেন ফাইলে, ফাইল থেকে যাবেন অপশনে, এখান থেকে অ্যাডভান্সে যাবেন। তারপরে এই যে এই জায়গা থেকে স্ক্রল করে এই বাউন্ডারিটা নিয়ে আসবেন। এই যে শো টেক্সট বাউন্ডারি এটা নিয়ে আসবেন, এনে ওকে দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা বাউন্ডারিটা নিয়ে আসলাম। এখন আপনি যদি এন্টার দেন এভাবে বাউন্ডারিগুলো হবে। আবার বাউন্ডারিগুলো যদি রিমুভ করতে চান সেম প্রসেসটা ফলো করবেন। এই যে সেম প্রসেস ফলো করে বাউন্ডারিটা রিমুভ করে দিবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরো কিছু কাজ আছে সেগুলো আমরা একটু করে ফেলি। যেমন আমরা যদি চাই কখনো যদি আমাদের কোনো কমান্ড তৈরি করতে হয়, ফর এক্সাম্পল আমি একটু আগে আপনাদের একটু দেখাইলাম যে ওয়াটারমার্ক কিভাবে দিতে হয়, তাই না? তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমি কোথায় গেছিলাম? ডিজাইনে গেলাম, তারপর যাওয়ার পরে এখান থেকে ওয়াটারমার্কে গেলাম। ওয়াটারমার্কে যাওয়ার পর কাস্টম ওয়াটারমার্কে গেলাম, তারপর ডায়লগ বক্স এটা আসছে। এইবার আমরা ওয়াটারমার্কটা দিলাম। এই যে এখান থেকে ওয়াটারমার্কটা কি করছি? সিলেক্ট করে দিছি। মানে যে লোগোটা আছে সেই লোগোটা আমরা এখানে সেট করে দিছি, তাই না? আচ্ছা, এইভাবে আমরা কি করছি? ওয়াটারমার্কটা দিছি, তাই না? এই যে এখান থেকে আমি জাস্ট এই যে দিলাম। এই এইভাবে আমরা ওয়াটারমার্কটা দিলাম, তাই না? তো এখন এই যে এটা এত কষ্ট করে দিলাম, এটা যদি আরো শর্টকাটে দেওয়া যেত তাহলে ভালো হইতো না? কিভাবে? আমি জাস্ট একটা কমান্ড দিব, কমান্ড দিলে এটা চলে আসবে। তাহলে ভালো হবে না? আচ্ছা। তো এখানে কিন্তু বর্তমানে কোনো কমান্ড তৈরি করা নাই। মানে এই যে এমএস ওয়ার্ড এর মধ্যে ওয়াটারমার্কের জন্য কিন্তু কোনো কমান্ড তৈরি করা নেই। তো আপনাকে যেটা করতে হবে কমান্ড তৈরি করে নিতে হবে। তো কমান্ড তৈরি করার জন্য আপনারা যাবেন ফাইলে, ফাইলে যাওয়ার পর চলে যাবেন অপশনে, অপশনে যাওয়ার পর কাস্টমাইজ রিবনে যাবেন। এরপর এই যে এখানে দেখুন কিবোর্ড শর্টকাট, এই জায়গায় কাস্টমাইজে ক্লিক করবেন। এখন এই যে আমাদের ওয়াটারমার্কটা আছে এটা কোন মেনুতে আছে একটু খেয়াল করেন তো, কোন মেনুতে? ডিজাইন মেনুতে। তো আপনারা এখান থেকে যেটা করবেন এই যে এই পাশে ডিজাইন ট্যাবে যাবেন। ডিজাইন ট্যাব, এটাকে ট্যাব বলা হয় বা মেনু বলা হয়, আপনারা ট্যাবও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো ট্যাবে যাওয়ার পর এখানে দেখুন ওয়াটারমার্ক, এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন? ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটা সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে প্রেস নিউ শর্টকাট, এখানে কিন্তু বর্তমানে এটার কোনো শর্টকাট কমান্ড তৈরি করা নেই। এই জন্য এখানে কোনো কমান্ড কারেন্ট কমান্ডের মধ্যে বা কারেন্ট কিসের মধ্যে কোনো কমান্ড নেই। আচ্ছা, তো আমরা যেটা করব আমি অল্টার ডাব্লিউ দিয়ে এই কমান্ডটা তৈরি করতেছি। অল্টার ডাব্লিউ, তো অল্টার ডাব্লিউ দিয়ে এখানে কি কোনো কমান্ড তৈরি করা আছে আগের? নাই। এই জন্য এখানে আনঅ্যাসাইন আসছে। যদি কমান্ড থাকতো, যেমন আমি কন্ট্রোল ডাব্লিউ দিচ্ছি, তো কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এখানে কি করা আছে দেখেন তো, আগের একটা ডকুমেন্ট কমান্ড দেওয়া আছে। সেটা হলো কি, ডকুমেন্ট যদি আমরা ক্লোজ করি তাহলে আমরা কন্ট্রোল ডব্লিউ প্রেস করি, তাহলে ডকুমেন্ট ক্লোজ হয়ে যায়। তো আমি যদি এখন কন্ট্রোল ডব্লিউ দিয়ে এই কমান্ডটা নতুন করে তৈরি করি, আগের কমান্ডটা কিন্তু চলে যাবে। বুঝতে পারছি? তো এই জন্য আপনারা যেটা করবেন নতুন একটা ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, অল্টার কন্ট্রোল বা শিফট প্রেস করে আপনারা চেষ্টা করবেন। তো আমি অল্টার ডাব্লিউ দিয়ে করতেছি, এটাতে কোনো অ্যাসাইন করা নাই কমান্ড, এই জন্য আমি এটা নিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যাসাইনে ক্লিক করতেছি, ক্লোজে ক্লিক করতেছি, ওকেতে ক্লিক করলাম। তো এতক্ষণ পর্যন্ত এই যে ওয়াটারমার্কটা আমরা যদি শর্টকাট প্রেস করতাম কোনো ওয়াটারমার্ক আসতো না। কিন্তু এখন যদি আমি কিবোর্ড থেকে, এই যে দেখুন আপনারা, কিবোর্ড থেকে যদি আমি এখন অল্টার ডব্লিউ প্রেস করি, দেখুন এই যে ওয়াটারমার্কটা চলে আসছে আপনাদের সামনে। আমি প্রেস করলাম, অন স্ক্রিন কিবোর্ড দিয়ে প্রেস করছি। কিভাবে? আমি আবার এটা ক্লোজ করে দিচ্ছি, আবার এখান থেকে প্রেস করতেছি অল্ট ডব্লিউ, খেয়াল করছেন এই যে চলে আসছে না? আচ্ছা, তো এভাবে আপনারা খুব সহজে শর্টকাট কমান্ড তৈরি করে নিতে পারেন। তাহলে শর্টকাট কমান্ড তৈরি করা কি বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? একেবারে সহজ না? জাস্ট ফাইলে যাবেন, অপশনে যাবেন, কাস্টমাইজ রিবনে যাবেন এবং এই যে কাস্টমাইজ থেকে এখান থেকে আপনারা যে মেনুর মধ্যে বা যে ট্যাবের মধ্যে শর্টকাটটা তৈরি করতে চাচ্ছেন, এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে যে কোনো একটা করতে পারেন। যেটা কমান্ড তৈরি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে জাস্ট এখানে কমান্ডটা আপনারা লিখে দিবেন। অ্যাসাইনে ক্লিক করবেন, ক্লোজ দিবেন, ওকে দিবেন, কাজ শেষ। আর যদি আপনারা এগুলো অ্যাপ্লাই করার পরে এই যে কমান্ডগুলো তৈরি করা শিখাইছি, এগুলো যদি অ্যাপ্লাই যদি ভুল হয়ে যায়, কখনো যদি অ্যাপ্লাই বেশি হয়ে যায় বা এলোমেলো যদি দেখেন এরকম, তাহলে আরেকটা সুবিধা আছে এখানে, ফ্যাসিলিটি আছে, সেটা হলো এই যে এখান থেকে রিসেট করে দিবেন। রিসেট করলে সব আবার আগের মতো হয়ে যাবে। এই যে আমি রিসেটে ক্লিক করলাম, রিসেট অল, সব আবার আগের মতো হয়ে গেছে। ওকেতে ক্লিক করলাম, তাহলে কি হইলো? আমাদের যতগুলো কমান্ড তৈরি করছে সব আবার আগের মতো হয়ে গেল। বুঝাতে পারছি সবাইকে?
এগুলো ছাড়াও আরো কয়েকটা কাজ এখান থেকে করা যায়, যেমন ফাইলে যাবেন, অপশনে যাবেন। এবার এই যে এখানে দেখুন একটা অপশন আছে, এই যে প্রুফিং, এই যে প্রুফিংয়ে যাবেন। প্রুফিংয়ে যাওয়ার পর এখানে দেখুন এই যে চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, এটাতে টিক চিহ্ন দিবেন, এখানেও টিক চিহ্ন দিবেন, এই যে এগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর ওকে দিবেন। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আপনার ডকুমেন্টে যদি কোনো ওয়ার্ড ভুল হয়ে থাকে সেটা হাইলাইট হবে। দেখেন হাইলাইট কিভাবে হচ্ছে, এই যে নিচে রেড মার্ক চলে আসছে, দেখুন এই যে নিচে একটা রেড মার্ক চলে আসছে বা রেড আন্ডারলাইন চলে আসছে, তাই না? এখন আপনি বুঝতে পাচ্ছেন যে এখানে ভুল আছে, ওয়ার্ডটা ভুল আছে, তাই না? আপনি ওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখুন এখানে এই যে এখান থেকে সিলেক্ট করে নেবেন, তাহলে এটা ফিক্সড হয়ে গেল, এই যে ফিক্সড হয়ে গেল, ফিক্সড করে ফেলতে পারবেন, এই যে খুব সহজে এটা করতে পারবেন। বুঝতে পারছি? তাহলে আপনার এই কাজটা কিভাবে করবেন, ফাইলে যাবেন, অপশনে যাবেন, প্রুফিংয়ে যাবেন, এই যে এই জায়গা থেকে আপনারা এই যে এখানে মার্কগুলো টিক চিহ্নগুলো দিয়ে দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। আবার আরেকটা বিষয়, সেটা হলো বাংলা টাইপ করার সময় আবার এই টিক চিহ্নগুলো অফ রাখবেন। বাংলা যখন টাইপ করবেন তখন এগুলো অফ রাখবেন, কারণ বাংলা টাইপ করার সময় না হয় কি হবে, সবগুলোর নিচে রেড মার্ক চলে আসবে, ভুল দেখাবে, আর কিছু ইস্যু হয়, এগুলো অফ রাখবেন। আর বাংলা টাইপ করার সময় এই যে এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এগুলো অপশনগুলোর মধ্যে টিক চিহ্ন দেওয়া থাকে, আপনারা টিক চিহ্নগুলো রিমুভ করে দিবেন, টিক চিহ্নগুলো রিমুভ করে দিবেন, রিমুভ করে ওকে দিবেন, ওকে দিবেন। বুঝতে পারছি? এটা হলো বাংলা টাইপের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনারা যদি বাংলাতে লিখেন, যেমন আমি এখানে এটা আপনাদের করে দেখাচ্ছি, আমি সবগুলো টিক চিহ্ন দিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে কি হয়, আমি সব টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদের বাংলা টাইপ করে একটু দেখাচ্ছি। এই যে এখানে আমি বাংলা টাইপ করব, সতনি আমি যে সিলেক্ট করলাম, বাংলা চালু করলাম, এবার আমি লিখতেছি আমাদের, আমি লিখলাম আমাদের। দেখেন আমি আপনাদের সামনে আমাদের লিখলাম, লেখার পরে আমি কি করতেছি, আচ্ছা আমি ফন্টটা একটু বড় করে আপনাদের দেখাচ্ছি বিষয়টা। এই যে আমি এবার আবার প্রথম থেকে লিখতেছি, আমি আপনাদের সামনে আমাদের লিখতেছি, আমাদের হয়ে যাবে আমাদেও, আপনি লিখবেন বরাবর, হয়ে যাবে উড়াবর, এখন হয় নাই, অনেক সময় হয়ে যায়, তো উড়াবর হয়ে যাবে। আপনি বাংলা লিখলে হয়ে যাবে ওয়াংলা। হ্যাঁ, এই যে এই সমস্যাগুলো আপনারা ফেস করবেন। তো এই ক্ষেত্রে আপনারা যদি এগুলো ফেস করতে না চান, আপনারা যেটা করবেন, ফাইলে যাবেন, অপশনে যাবেন, প্রুফিংয়ে যাবেন, এই যে অটো কারেক্ট অপশনের টিক চিহ্নগুলো রিমুভ করে দিবেন, এবং এই যে এই নিচের এই জায়গায় এগুলো আপনারা একটু রিমুভ করে দিবেন। আর এগুলো ঠিক থাকে, এগুলো থাকুক, অসুবিধা নেই, শুধু এগুলো রিমুভ করে দিবেন, দিয়ে ওকে দিবেন, তাহলে আর আশা করি আপনার প্রবলেম হবে না। তো আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আর আজকের ক্লাস নিয়ে যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের লাইভ সাপোর্টে জয়েন করবেন, জয়েন করে আপনার যে প্রশ্নটা আছে সেটা সাথে সাথে শেয়ার করবেন আমাদের সাপোর্ট টিমের সাথে, তারা সার্বক্ষণিক আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।